আমাদের সাথে এবার এই পর্যায়ের আলোচনায় রয়েছেন জনাব মোহাম্মদ হাতেম, ব্যবসায়ী মহলে পরিচিত মুখ, সভাপতি বিকেএমই। আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজেটের আলোচনা শুনছিলাম, আবার বাজেটের বেশ কিছু ইন্টেলিজেন্স আমরা ইতিমধ্যেই পেয়েছি। আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যবসার ক্ষেত্রে, ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এই বাজেটে আমরা কিছু পদক্ষেপ দেখছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলার এবং বাজেটে সেটা থাকবে যে 20,000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ, সর্বসাকুল্যে 60,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে রুগ্ন যে শিল্পগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিল বা বন্ধ হওয়ার পথে রয়েছে তাদেরকে দেয়া হবে এবং সেটা 7% সুদে দেয়া হবে। সরকার বহন করবেন এবং ব্যাংক যিনি নেবেন তিনি বহন করবেন, কিন্তু পুরো ঝুঁকিটা থাকবে ব্যাংকের কাঁধে। এই ডেলিভারি মেকানিজম এবং যেইভাবে দেয়া হচ্ছে, যা দেয়া হচ্ছে, যত পরিমাণ দেয়া হচ্ছে, তাতে আমাদের অভীষ্ট লক্ষ্য এই ব্যবসা ফিরে আসুক, সেই লক্ষ্য কি পূর্ণ হবে বলে আপনি ভাবছেন? বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ, মানে গভর্নর, আমাদের যে নতুন গভর্নর গেলেন মোস্তাকুর রহমান সাহেব, উনি যাওয়ার পর থেকেই কিন্তু উনি এটাকে বন্ধ কারখানা চালু করার একটা ঘোষণা দিয়েছিলেন এবং উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন এবং তাদের এই উদ্যোগটা সাহসী উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই এবং এটার জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাই। কিন্তু সম্প্রতি যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারের ফলে, এই সার্কুলারের প্রেক্ষাপটে এই ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি চালু হবে কিনা এটা নিয়ে আমরা, আপনি যদি সার্কুলারের সম্পর্কে আমাদের দর্শকদের খানিকটা। হ্যাঁ, আমি বলি। সেখানে একটা ক্লজ যেমন বলা হয়েছে যে কোনো ক্লাসিফাইড, মানে ক্লাসিফাইড হয়েছে কোনো ঋণ, এরকম বন্ধ ফ্যাক্টরি চালু করতে পারবে না। তার মানে হচ্ছে যে ফ্যাক্টরিগুলি কিন্তু বন্ধ হয়েছে ক্লাসিফাইড হওয়ার কারণেই, অধিকাংশটাই। যেটা গত ডিসেম্বরে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিয়ে যে 1% যদি আমি ডিপোজিট করি তাহলে আমি একটু লম্বা সময়ের জন্য আমি ঋণ ক্লাসিফাইড করার সুযোগ পাবো, অর্থাৎ শিডিউল করার সুযোগ পাবো। অর্থাৎ এই সুযোগধারী কেউ এই আওতায় আসতে পারবেন না এই অর্থায়নে না। এখন ওখানে এই যে ইয়েটা বলা হয়েছে, তো এইটা যেমন একটা আমি মনে করি প্রতিবন্ধকতা, যে এই ফ্যাক্টরি তাহলে ক্লাসিফাইড হওয়ার কারণেই তো বন্ধ হয়েছে, তাহলে আর ফিরে আসার সুযোগ কোথায়? এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওখানে নানা রকমের, যেমন আমি একটা উদাহরণ দিই, আমার কাছে কাগজ আছে এখানে, আজকে আমার কাছে আসছে এক ফ্যাক্টরির মালিক, যে উনি একটা বন্ধ কারখানা এরকম ব্যাংকের মাধ্যমে কিনেছেন 120 কোটি টাকা দিয়ে। সাথে ওনার একজন কোরিয়ান ইনভেস্টর আছে, একজন বাংলাদেশি, একজন কোরিয়ান, দুইজনই মিলে ওনারা এটা 120 কোটি টাকা দিয়ে ব্যাংক থেকে কিনেছেন। কেনার পরে ব্যাংক এটাকে 3 কোটি টাকা তাদের কাছ থেকে, 3 কোটি টাকা, মানে এটা প্রায় আপনার 3% মতো। তো কেনার পরে ওনারা এটাকে রিশিডিউল করে দিলেন, 6 বছরের জন্য রিশিডিউল করলেন। তো এর মধ্যে 6 বছরের রিশিডিউল করার পর ওনারা বললেন যে না, আমাদেরকে এটা 6 বছরের রিশিডিউল দিলে হবে না, আমাদেরকে ওই যে নীতি সহায়তার আওতায় 10 বছরের রিশিডিউল দেওয়ার জন্য বললেন। তো ব্যাংক পরবর্তীতে এটাকে 8 বছরের রিশিডিউল দিল। তো এই প্রক্রিয়াগুলি করতে করতে গত জুনের পর থেকে আবার রিশিডিউলের প্রক্রিয়া করতে করতে ফেব্রুয়ারিতে এসে ব্যাংক আবার রিশিডিউল করে দিল 8 বছর মেয়াদে এবং 1.5 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে দিল, অর্থাৎ 18 মাসের। এটা বাংলাদেশ ব্যাংকে যখন গেল এটা অনুমোদনের জন্য ফেব্রুয়ারির পরে, হ্যাঁ এই ফেব্রুয়ারিতে, এই গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ব্যাংকে গেল, সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দেয় নাই। কেন অনুমোদন দেয়নি আমি জিজ্ঞেস করলাম, অনুমোদন কেন পাইলেন না? বললো যে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই নীতি সহায়তার আওতায় ওনাদের যে সার্কুলার, যে কিতাব, যে সার্কুলার দেওয়া হয়েছে, সেই সার্কুলার মধ্যে এই গ্রেস পিরিয়ডের 1.5 বছরের গ্রেস পিরিয়ডের বিধান নাই। আচ্ছা, তো এখন কিন্তু এই বিধান না থাকলে ব্যাংক কিভাবে ওনাদেরকে দিবে? আচ্ছা, এখন আমরা জানি যে সেখানে 2 বছরের গ্রেস পিরিয়ডের কথা আছে বলা। আচ্ছা, এরপরও আমার কথা হলো ঠিক আছে, গ্রেস পিরিয়ডের বিধান ওই সার্কুলারে না থাকুক, তাহলে ব্যাংক যেহেতু তাকে
রিশিডিউল সুযোগ করে দিছে 1.5 বছর গ্রেস পিরিয়ড দিয়ে, বাংলাদেশ ব্যাংকের এটা অনুমতি দিতে বা গ্রহণ করতে আপত্তি কোথায় বা আপত্তি কেন? এখন ফেব্রুয়ারি থেকে আজকে জুন, প্রায় 4 মাসের উপরে হতে যাচ্ছে, তারা এটা পাচ্ছে না। এই জুন মাসে গত বছরের জুনে যে রিশিডিউলটা হয়েছিল 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে, এটা এই জুনে কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তাদের কিন্তু ইনস্টলমেন্ট ডিউ হয়ে যাবে। ওই বেচারা এখনো ফ্যাক্টরি চালুই করতে পারলো না, তাহলে তার কিসের ইনস্টলমেন্ট? তো এখন দেখা যাবে যে মানে ওই জন্ম মানে জন্ম হওয়ার আগেই প্রক্রিয়াগত অনেক বিলম্ব, জন্ম হওয়ার আগেই শুরু করার আগেই তার আবার মৃত্যু ঘটতেছে। আমি যতদূর জানি নীতি সহায়তার যে সার্কুলারটার কথা বলেছেন, বিআরপিডি সার্কুলার, সেটা নভেম্বর মাসে হয়েছে 25-এর, এবং অনেকেই রিশিডিউল করেছেন সেই সুযোগের আওতায়। ফেব্রুয়ারিতে করেছেন মানে হচ্ছে হ্যাঁ এতদিনে, মানে ওনার তো প্রোডাকশন লাইন চালু থাকার কথা, হ্যাঁ, তো সেটা না হলে তো মুশকিল। তো সেটা এখনো পারে নাই। তার মধ্যে সে এই এখন আবার যদি ওইটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দেয় তাহলে সে কিন্তু ক্লাসিফাইড হয়ে যাবে। তার মানে জন্মের আগেই সে ক্লাসিফাইড হয়ে গেল, তাই সে আর শুরু করার আর কোনো সুযোগই নেই। তো এখন আমি যেই কথাটা বারবার বলার চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রি নানাভাবে নানা কারণে ব্যাংকের অসহযোগিতার কারণে একটার পর একটা বন্ধ হচ্ছে। তো এবং ইন্ডাস্ট্রির এই অর্থনীতি বা ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে আছে। তাইলে আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে, আপনি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হলেন বড় ডাক্তার, তো এখন বড় ডাক্তার যখন গিয়ে দেখলো যে এই রোগী কেন মারা যাইতেছে বা মারা গেল, তাইলে ওই অনুযায়ী তাকে মানে যাতে মারা না যায় তাকে ট্রিটমেন্টটা দিতে হবে, মেডিসিনটা দিতে হবে। তার ট্রিটমেন্টটা কি? ওই যে এখন ব্যাংক রিশিডিউল করে দিছে এটাকে অনুমোদন দিয়ে দেওয়া, সেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। তাহলে এবং এটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকে বিকেমি থেকেও একটা চিঠি দিয়েছি এই মে মাসের 18 তারিখে, কিন্তু এটা এখনো অনুমোদন। তাহলে এই আপনার কথা সূত্র ধরে আমি যেটুকু বুঝতে পারলাম যে অর্থায়ন থাকতে পারে, বাজেটে আপনি বরাদ্দ রাখতে পারেন। দুটো সমস্যা আছে এখানে। এক তো হচ্ছে ক্লাসিফাইড হয়ে গেলে তাদেরকে যদি আপনি না দেন, আসলে তো তাহলে রুগ্ন কাদেরকে দিবেন? রুগ্ন হওয়ার কারণে, রুগ্ন হইছে বলেই তো ক্লাসিফাইড হইছে বলেই তো রুগ্ন হইছে। এই আপনাদের এই উদ্বেগ, আপনাদের এই কনসার্ন তো নিশ্চয়ই নীতি নির্ধারকরা শুনছেন। আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে নীতি কৌশল থাকলেই শুধু হবে না, আপনি যদি বিলম্ব করতে থাকেন তাহলে আপনার প্রোডাকশন লাইনে যে বিচ্যুতিটা হবে, যে বিলম্বটা হবে, তাতে করে অনেকেই আসলে এখান থেকে সরে আসতে বাধ্য হবে। অফকোর্স, আপনি যেমন ওই কেসটা উদাহরণ দেই, 120 কোটি টাকাতে সেই কিনে প্রথম ইয়েতে গেল, রিশিডিউলে গেল, পরবর্তীতে যখন আবার 8 বছরের রিশিডিউল করলো ততক্ষণে 30 কোটি টাকা আবার ডিম পেরা ওইটা বাচ্চা দিয়ে ওইটা 150 কোটি হয়ে গেছে। 120 কোটিটা 150 কোটি হয়েছে। দুটো বিষয় একটু আলাদা করে বোঝার চেষ্টা করি। দুটো বিষয় না, একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে কৌশল। নীতি হচ্ছে আমি রুগ্ন ব্যাংককে সহায়তা দেব, সেখানে একটা প্রবলেম থেকে গেল লোন ক্লাসিফিকেশনের। আর কৌশল হচ্ছে আমি কত দ্রুত দেব, কোন কোন পদ্ধতিতে দেব। তার মানে কৌশলে আমরা বেশ খানিকটা খারাপ অবস্থার মধ্যে আছি। তবে নীতির দিক থেকে আপনি বলছেন যে উদ্যোগটা ভালো, কিন্তু আমার এই বিষয়গুলো বিবেচনা না করলে আমি কার্যকর কোনো মানে এটা সফল হবে না। সফল হবে সরকারের এরকম একটা ভালো উদ্যোগ, এটা সফল হবে না, একদম পরিষ্কার। বেসরকারি ক্রেডিট গ্রোথ আশঙ্কাজনকভাবে কমেছে। 18% থেকে গ্রোথ কমে এসছে 6%-এর নিচে, অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলছিলেন। এই ক্রেডিট, বেসরকারি ক্রেডিট তো এখন লড়াই করছে গভর্নমেন্ট বরোয়িং এর সাথে। এই ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট এই বছরও প্রায় 1.6 হাজার কোটি টাকা বড় করবেন, হচ্ছে লক্ষ্যমাত্রা হচ্ছে ইয়ে থেকে, ব্যাংকগুলো থেকে। হ্যাঁ, এটা আমাদের আশঙ্কা যে আরো বাড়বে। আপনি ঘাটতি বাজেট 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে নেবে সরকার। এই ক্ষেত্রে আমার বেসরকারি বিনিয়োগের, মানে আপনি একজন ব্যবসায়ী হিসেবে এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, আপনি কি কোনোদিন মানে শুনেছেন যে 15%, 14% ইন্টারেস্ট দিয়া ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যবসা বেঁচে থাকবে? কোনোদিনই বাঁচার কোনো কারণ নাই। তাইলে আমাকে যদি আমার 14-15% ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকের, তাহলে আমাকে অন্তত 25 থেকে 30% আমার প্রফিট করতে হবে। তো এমন কোনো ব্যবসা পৃথিবীতে নাই যে 25-30% প্রফিট করা যায়।
তো এটা তাইলে তার মানে এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ মানে বিনিয়োগ করার জন্য কেউ ইন্টারেস্টেড হবে না, ব্যাংক থেকে কোনো লোন নেবে না, এটা নিশ্চিত। 2 নম্বর আসেন আপনি, আমি মনে করেন ইন্টারেস্ট রেট কমাই দিল, 7-8-এ নামাই না আমাকে দিল, আমি ইন্ডাস্ট্রি করলাম, আমাকে গ্যাস দিল না, বিদ্যুৎ দিল না, তাই আমি ইন্ডাস্ট্রি করে লাভ কি? তো আমি করব না। তার মানে আপনাকে ইন্ডাস্ট্রি করার জন্য যে প্রয়োজনীয় আদার্স সাপোর্ট সেগুলি তো আমার কাছে আমার নাই এখন। তো আমি যার কারণে আমরা তো এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, নতুন করে ইনভেস্ট করার মতো অবস্থানে তো আমরা নাই। তো যার ফলে ইনভেস্টমেন্ট নাই, ক্রেডিট গ্রোথ কমে গিয়েছে এবং সামনের দিকে আরও কমবে, এই পরিস্থিতি চলতে থাকলে আরও কমবে। তবে আমরা একটা জায়গায় আশাবাদী যে বিএনপি সরকার অতীতেও আমরা দেখেছি যে বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব বাজেট দিয়েছে। এবার যদি আমরা দেখি এখনো পর্যন্ত ওরকম কিছু যদি আমরা আশা করি এইরকম পাওয়া যাবে, তাহলে পরবর্তীতে গিয়ে হয়তো এটা পরিস্থিতি পরিবর্তন যদি হয় তাহলে বিনিয়োগ বাড়তে পারে। বাট তার আগে আমাদের শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমাদের শুধু প্রণোদনা দিলে বা অর্থায়নের ব্যবস্থা করলে তো হবে না। আমার যদি এনার্জির সাপ্লাই না থাকে, আমি প্রোডাকশন লাইন কিভাবে চালু রাখবো? কারেক্ট। সেই ক্ষেত্রে এবছর দেখছি যে সরকার সৌর বিদ্যুতের ব্যাপারে খুব আগ্রহ দেখিয়েছেন এবং সৌর বিদ্যুৎ যাতে বেসরকারি বিনিয়োগকারীরাও নিজেরাই সেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, উৎপাদন করতে পারেন, এ ব্যাপারে কর ছাড়ের বিষয়গুলো রয়েছে, বড়ভাবেই রয়েছে। আপনার অভিজ্ঞতা কি বলছে, ইন্টেলিজেন্স কি বলছে যে এটা কি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে? ডেফিনেটলি এটা আমাদের এইবারের বাজেটে আমাদের পক্ষ থেকে 2টা দাবি ছিল এনবিআর এর কাছে, মেইন 2টা দাবি। তার মধ্যে এইটা ছিল অন্যতম যে সোলারের সিস্টেমের যত কিছু আছে এই সবগুলি থেকে যত রকমের ওই এসডি, এটি, ভ্যাট যা আছে সব প্রত্যাহার করার জন্য, এবং সেটা ওনারা করছেন আমি যতটুকু জানি, এবং যে ঘোষণার যে ইয়েটা দেখলাম ওখানে বলা হয়েছে এইগুলি ওনারা প্রত্যাহার করে নিচ্ছেন। তো এতে গিয়ে বিদ্যুতের যে সংকট কিছুটা হলো আমি মনে করি অন্তত বহুমাত্রিক সংকটের মধ্যে একটা মূল সংকটের জায়গাটা ব্যবসায়ীরা উত্তরণ করতে পারবে। যেমন আমার ফ্যামিলি আমার গ্রুপের মধ্যেই এরকম এই রিসেন্টলি প্রথমে 4 মেগাওয়াট সোলার সিস্টেম আমদানি হলো, এরপরে আবার 2 মেগাওয়াট আসছে। তো চিরং কাস্টম হাউস কি করলো, 2 মেগাওয়াট আসছে যখন আটকে দিল, বললো যে আপনার যে আপনার ইয়েটা ওই যে টেকনোলজি না মাউন্টিং স্ট্রাকচার, ওকে, মানে আমাকে সোলারের এই প্যানেলটা আমাকে ওই প্রজ্ঞাপনের আওতায় দিবে, কিন্তু মাউন্টিং স্ট্রাকচারটা দিবে না। আচ্ছা, তো দিবে না, ওইটাকে আমাকে ডিউটি দিয়ে আনতে হবে। এই নিয়ে তাদের সাথে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে এনবিআর এর মেম্বার, চেয়ারম্যান সব ইনভলভ হইলো, এরপরও দিতে পারতেছে না। তো আমার এই মেম্বার চেয়ারম্যান সাহেব এক পর্যায়ে বলতেছে আপনি এক কাজ করেন না, এটা আপাতত ডিউটি দিয়ে নিয়ে আসেন, পরে এটাকে কি করা যাবে সমন্বয় করবে। যে এই সমন্বয় জীবন দিঘিতে সরকারের একবার টাকা নিলে এটা হয় না, আমি কেন ডিউটি দিয়ে আনবো? আপনি তো আমাকে এই সুযোগ দিচ্ছেন, মাউন্টেন স্ট্রাকচার এখন কেন দিবেন না আপনি? শেষমেশ উনি দিলেন, যতক্ষণই দিলেন। এবং চিরং কাস্টম হাউস দেখেন কত বড়, মানে তাদের অডাসিটি, তারা চেয়ারম্যান বলার পরেও, মেম্বার তাদেরকে বলার পরেও মালটা ছাড়ে নেই। এরপরে তারা লিখিত পাঠাইছে, লিখিত অনুমোদন দিতে। এই নিয়ে দীর্ঘদিন যাওয়ার পরে এরপরে ছাড়লেন মালটা। ছাড়ার পরে ততক্ষণে পোর্ট ড্যামারেজ আর কন্টেনার ড্যামারেজ 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। এই টাকা এই পোর্ট ড্যামারেজ আর কন্টেনার ড্যামারেজ দিয়ে পরে আমার মাল আনতে হয়েছে। তো এই যদি মানে এখন সরকার কিন্তু পলিসি ঠিকই করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা কাজ করেন তারা যদি এই পলিসিটাকে অপব্যাখ্যা করেন বা ভিন্ন মত পোষণ করে আটকে দেন, তাহলে আমাদের কিছু করার নেই। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় বলেছেন আপনি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো সুতা। আপনি বিকেএমই এর সভাপতি হিসেবে রয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের সুতা তৈরির সক্ষমতা রয়েছে, কিন্তু ট্যাক্স স্ট্রাকচারটা এরকম যে বেশি দাম দিয়ে কিনতে হয় বলে আমরা অন্যান্য দেশ থেকে কম দামে বরং সুতা নিয়ে আসি, এবং সেই সমস্ত দেশে উৎপাদকদের সহায়ক শুল্ক হার রয়েছে।
আপনাদের কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে শুল্ক হার বদলানোর। এই ক্ষেত্রে কি এইবারের বাজেটে কিছু দেখছেন? না, এখানে সুতাটা তো আমরা অ্যাকচুয়ালি আনি ডিউটি ফ্রি, আমাদের আনি আমরা বন্ডের আওতায়। তো এখন আমাদের এখানে আমাদের স্পিনিং মিলগুলি উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই বেশি, ইন্ডিয়ার চেয়ে আমাদের এখানে বেশি। কারণ হচ্ছে আমাদের বিদ্যুতের দাম বেশি, আমাদের ব্যাংক ইন্টারেস্ট বেশি, আমাদের এই গ্যাসের দাম বেশি, সব কিছুই আমাদের বেশি। ফলে তাদের উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি হলে তারা সুতার দামটাও অন্যদের তুলনায় আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। আমরা কিন্তু এই বেশিটা দিয়েই কিন্তু সুতাটা ব্যবহার করছিলাম, এবং বাংলাদেশে বিশেষ করে নিট সেক্টরে 80 থেকে 85% সাপোর্ট কিন্তু আমার লোকাল এই স্পিনিং মিলগুলি কিন্তু দিয়েছে। জি তো এতে কিন্তু নিট সেক্টর কিন্তু খুব দ্রুত কিন্তু আগে গেছে কিন্তু। জি তো এখন একটা পর্যায়ে 2022 সালের ফেব্রুয়ারি থেকে, আচ্ছা এখন এই যে বেশি দাম দিয়ে আমরা 30 সেন্ট 40 সেন্ট বেশি দাম দিয়ে আমরা লোকাল সুতা সবসময় কিনে ব্যবহার করতাম, সেটাকে সমন্বয় করতাম ওই ইনসেন্টিভ যেটা আমরা পাইতাম ওইটা দিয়ে সমন্বয় করতাম। তো হঠাৎ করে এই ইনসেন্টিভটা কিন্তু পায় কিন্তু ওই স্পিনিং মিল তার সুতার দামের সাথে ওইটাকে নিয়ে নিচ্ছে। আমরা ওইটা দিচ্ছি তাদেরকে, যেহেতু দেশীয় সুতা আমরা ব্যবহার করতে চান, আমরা করতে চাই, দেশের শিল্পকে রক্ষা করতে চাই, আমরা করছিলাম। 2022 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ইনসেন্টিভটা বন্ধ করে দিল। তো আমরা এটা নিয়ে খুব সোচ্চার হইলাম। হওয়ার পরে ওটা আবার ওই 3% থেকে কমাইয়া ওটার আবার 1.5% রাখলো। তো 1.5% রাখলো পরে এরপরে এটা পাইতে গিয়ে নানা রকমের জটিলতা, এই জটিলতা হয়ে আমরা দেশীয় সুতা আর কিনতে ইন্টারেস্টেড হইলাম না। আপনি দেখেন 2000 ইয়েতে একটা রিপোর্টে প্রতিবেদনে আসছে 2024 সালে ফেব্রুয়ারি থেকে যখন ইনসেন্টিভটা বন্ধ করে দিল, তখন ওই বছর এর আগের বছর 36,000 মেট্রিক টন সুতা বাইরোডে আমাদের বাংলাদেশে ঢুকছে ইন্ডিয়া থেকে। পরের বছর 96,000 মেট্রিক টন সুতা ঢুকেছে। 3 গুণ বেড়ে গেল। কেন বাড়লো? এটা কিন্তু ওই যে ইনসেন্টিভ বন্ধ করে দিল ওই কারণে কিন্তু বাড়লো। এবারের বাজেটে কি কোনো আলো দেখছেন? এরপরে আমরা এটা নিয়ে খুব সোচ্চার হইলাম। কেন বন্ধ করে দিল? আমাদের কাছে ধারণা দেশীয় ইন্ডাস্ট্রিটাকে, স্পিনিং মিলটাকে ধ্বংস করার জন্য এবং ইন্ডিয়ার বাজার পরিণত করার জন্য ওই সময়ের সরকার বা ওই সময়ের বাংলাদেশ ব্যাংকে বা যারা পলিসি মেকার ছিলেন তারা এই কাজটা করেছেন। তো যাই হোক, এরপর থেকে আমরা এটা নিয়ে খুব অনেক কথা বলার পরেও আপনি দেখেন অজুহাত কি দিল, এলডিসি গ্রাজুয়েশন 26 সালে তো আপনি তো 24 সালে এলডিসি গ্রাজুয়েশন 26 সালে, তো 24 সাল থেকে আপনি বন্ধ করলেন কেন? আপনি 26 সালে গিয়েই বন্ধ করতেন সেটা না। এরপর আবার কিন্তু 26-এর পরেও কিন্তু আমরা অতিরিক্ত আরো 3 বছর পাইতে পারতাম 29 সাল পর্যন্ত, যদি এলডিসি গ্রাজুয়েশন 26 সালে হয়েও যেত। তারপর তাহলে আপনি 24 সাল থেকে কেন বন্ধ করলেন? বন্ধ করছে এই কারণেই, এই দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিল, এইগুলিকে আগে ধ্বংস করি, এরপরে গার্মেন্টস সেক্টরটা ধ্বংস হবে, এরপরে ইন্ডিয়াতে সব চলে যাবে। আজকে আমি কথা বললাম আমাদের একজন বাংলাদেশের একজন বড় ফরেন ইনভেস্টরের সাথে। তিনি ইন্ডিয়াতে বিহারে বা কোথাও ইন্ডাস্ট্রি করছে একটা। ওই ইন্ডাস্ট্রি করতে গিয়ে ইন্ডিয়ান সরকার তাকে ল্যান্ড ফ্রি দিছে, তারপরে আবার ইনভেস্টমেন্টের 40% সরকার ফাইন্যান্স করছে। তো এখন এরপর আবার প্রতিটা শ্রমিকের জন্য, পুরুষ শ্রমিকের জন্য 5,000 রুপি, মহিলা শ্রমিকের জন্য 6,000 রুপি করে সরকার দিবে প্রতি মাসে। তো এত ফ্যাসিলিটিস যখন একটা আমার প্রতিদ্বন্দ্বী দেশ, প্রতিবেশী দেশ দেয়, আমরা কম্পিট করে পারবো? আমরা তো পারবো না একদম। তো আমাদের এখানে একটার পর একটা যা ফ্যাসিলিটিস ছিল এগুলিকে প্রত্যাহার করা হইলো, তাহলে আমার ইন্ডাস্ট্রি তো টিকবে না। আপনার ধন্যবাদ হাতেম সাহেব।